আপনার কর্মকাণ্ডের দায় আপনাকে নিতে হবে। রিয়াজ ভাইকে তো জাহিদ ভাই একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেয় এবং সত্যি সত্যি দাঁত পড়ে যায়, সত্যি পড়ে যায়। হ্যাঁ, যে একজন নায়ক এত টাকা নিয়ে যাচ্ছে আর পুরো নাটকটা পড়ে আছে, তাহলে কেন, কিভাবে আপনি নিচ্ছেন কেন তাকে? ডিমান্ড আছে বলে নিচ্ছেন। আপনাকে কেউ বলেছে, ওই নায়ক কি কখনো বলেছে ফোন করে যে ভাই আমার খুব খারাপ অবস্থা, আপনি নেন আমাকে? সাকিব ভাই তো সাকিব ভাইয়ের অভিনয় আমার ভালো লাগে বরাবর। সে অনেক পরিশ্রমী অভিনেতা, অনেক পরিশ্রম করে অভিনয় করে, ডেডিকেটেডলি করে। আমি তার সাথে কাজ করে দেখেছি। আপনি তাকে সুপারস্টার মনে করেন? আমি মনে করে না করে কি যায় আসে, সে তো আসলে সুপারস্টার। উনি অনেক ভালো অভিনেতা বলেই, উনি অনেক ভালো স্ট্র্যাটেজি মেনটেন করে জীবনযাপন করছে বলেই এতদিন উনি এক নম্বর অভিনেতা, এক নম্বর হিরো হয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। এমন একজন মানুষের সাথে আজকে আমি রয়েছি যিনি এদেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, যাকে সবাই চেনেন একজন অভিনেতা হিসেবে, কিন্তু তার আরও কিছু পরিচয় রয়েছে। তিনি এখন নির্মাণেও সিদ্ধহস্ত, নির্মাণ করছেন বিজ্ঞাপন, টেলিফিল্ম, নাটক। সেই প্রভাস জীবনেও তিনি তার দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন। তিনি এখন রয়েছেন সিডনিতে, অস্ট্রেলিয়ায়। সেখানেও তিনি তার পরিবার সহ রয়েছেন, কিন্তু আমরা সৌভাগ্যবান বাংলাদেশ প্রতিদিন আজকের আয়োজনে তাকে পেয়েছি। তিনি আমাদের সবার প্রিয় মাজনুন মিজান। কেমন আছেন? আমি খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খুশি হয়েছে আপনাকে পেয়ে। এখন কেমন লাগছে বাংলাদেশে এসে, বলেন? বাংলাদেশে তো বরাবরই ভালো লাগে। বাংলাদেশে এসছি কিছু প্রজেক্ট প্ল্যান নিয়ে। তো আমি খুব অনার্ড যে আপনার সাথে বাংলাদেশ প্রতিদিন এভাবে বসে আপনার সাথে আড্ডা, আপনার সাথে এমনিতে অনেক জায়গায় অনেকভাবে হয়েছে, এরকমভাবে হয় না। আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা খুব ভালো কাজ করছে এবং আমি খুব অনার্ড, কারণ কি মাজনুন মিজানকে সদ্য হুমায়ুন আহমেদের নাটকে দেখছি। বাংলাদেশে যে আজকে এবারকার আশাটা কি বলা, কি ডিটেলস বলা যায় কিনা? প্রধানত আমার একটা ফিল্মের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মিটিং আছে, ডেট নিয়ে কথাবার্তা আছে, এটা একটা প্রধান বিষয়। দ্বিতীয় প্রধান বিষয় হচ্ছে আমার একটা রানিং বিজনেস আছে এখানে, যে বিজনেসটা আমি আগেও করতাম এখানে, সেটা আমার স্টিল রান আছে। সো ওটার সাথে আমার কিছু বিজনেস মিটিং আছে, সেটা করব। আমার 10 তারিখে এনটিভিতে আমার ডিরেকশন একটা নাটক অনিয়ার আছে, যেটা সিডনিতে করেছে, মায়া জীবন। সো সব মিলিয়ে এটা। আর এখানে কিছু কাজের প্ল্যানও আছে, যে এই কাজগুলো যদি ব্যাটে বলে মিলিয়ে, লাইক স্ক্রিপ্ট পাঠিয়েছে আমাকে, আমার বিজনেসের টাইমটা মিলিয়ে যদি প্রজেক্টটা ভালো হয় তাইলেই করবো, আদারওয়াইজ করবো না, এরকম প্ল্যান আছে। খুব শর্ট টাইম, আমি জুনের 6 তারিখে আবার ব্যাক করবো সিডনিতে। আজকে যেহেতু বিশেষ একটা উপলক্ষ, মায়া জীবন নিয়ে আমরা কথা বলবো, তার আগে প্রবাস জীবনটা ওটা কেমন লাগছে? বিদেশে পরিবার সহ রয়েছেন। এটা ভালো লাগছে। সেন্স ইজ, আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমার স্পেশালি এখন তো আমরা তো শেষের দিকে, আমার ওয়াইফ টিচার ছিল এখানে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতো, আর আমি অভিনয় করি। সো আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে এটা করেছি। আমার এক্সপিরিয়েন্স আছে অলমোস্ট বেশ কিছু মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করার। তো সব মিলিয়ে দেখে আমার কাছে মনে হলো যে বেবিদের জন্য, ফ্যামিলির জন্য অস্ট্রেলিয়া ইজ বেটার। সো আমি সেটা ট্রাই করেছি, সে অপরচুনিটিটা পেয়েছি, আমি ব্লেসড। এখন মোটামুটি মনে হচ্ছে যে আপনি ওইখানে অনেকে প্রবাস জীবনে কষ্টের থাকে, স্ট্রাগল করতে হয়, এই সময়টা কি পার হয়েছে নাকি এখনো করে যাচ্ছেন? স্ট্রাগলটা না, এটা একটা আপেক্ষিক বিষয়, বিভিন্ন রকমের হয়। মনস্তাত্ত্বিক স্ট্রাগল হয়, লাইক ধরেন আমার ছেলের বয়স হচ্ছে 14, আমার মেয়ের বয়স হচ্ছে 10। আমার মেয়ে ছেলে দুজনে স্কুলে ভর্তি হয়েছে। আমার মেয়ে কিন্তু খুব দ্রুত কপ আপ করে ফেলছে, তার স্কুলে সে অনেক পপুলার, তার প্রিন্সিপাল তাকে নিয়ে আড্ডা দেয়, ঘুরে। হ্যাঁ, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বন্ধু কয়জন হয়েছে স্কুলে, সে বলে যে হোল স্কুল মাই ফ্রেন্ড। সো ও এনজয় করছে, খুব দ্রুত কপ আপ করেছে। কিন্তু আমার ছেলের বেলাটা একটু ডিফারেন্ট হচ্ছে, বিকজ ও হচ্ছে টিনেজার, ও 14। ওর এখানে একটা বন্ধু বান্ধবের গণ্ডি তৈরি হয়েছিল, ও ক্রিকেটার, ও ক্রিকেট খেলে, তো ওর এখানে খেলার জায়গা ছিল। ও একটু, যেহেতু বাংলাদেশের ক্রিকেট খেলা, বাংলাদেশের স্কুল আর অস্ট্রেলিয়ার সিডনির স্কুল একটু ডিফারেন্ট, অ্যাপ্লিকেশন মেথডটা একটু ডিফারেন্ট। সো ওর একটু কপ আপ করতে সমস্যা হচ্ছে, ওটা একটা স্ট্রাগল। সো স্ট্রাগলের কিন্তু মানে আছে, প্রেক্ষাপট আছে। আর আপনার
আমার স্ট্রাগলটা হচ্ছে যে কত দ্রুত আমরা সেট আপটা করে ফেলতে পারি এবং আমার ছেলে মেয়েকে আমি প্রপার লাইফটা দিতে পারি। অ্যাট দ্য সেম টাইম অভিনেতা তো বেসিক্যালি, তো ও জায়গাটায় তো আসলে এক ধরনের মনোপীড়ন আছে। এখানে থেকে আমি নিয়মিত কাজ করতাম, এখন কাজ করছি না, ওখানে কাজ করছি, সেটাও কাভার আপ করার ট্রাই করছি। তারই প্রক্রিয়া হচ্ছে মায়া জীবন। মায়া জীবনের ফুল শুট কিন্তু ওখানে। অনেকে ধরনের চিন্তা ভাবনা থাকে আমেরিকায় যাওয়া, ইউরোপ কান্ট্রিতে যাওয়া, লাইফটাকে ওভাবে দেখে। আপনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন, অস্ট্রেলিয়ার জীবনটাও সুন্দর, কিন্তু অন্য দেশ থাকতে অস্ট্রেলিয়া যাওয়ার আসলে কি ছিল কারণ? আমার কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কারণ মনে হয়েছে যে অস্ট্রেলিয়ার ওয়েদারটা ফার্স্ট ফ্যাক্ট, ওয়েদারটা অনেকটা বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার ওয়েদার। দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়া একটা নেশন, যে নেশনে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য খুব সিকিউর। অস্ট্রেলিয়া সম্পর্কে অনেকেই আমাদের সাবকন্টিনেন্টে বা আমাদের দেশের অনেকেই বলে যে রেসিজম আছে। রেসিজম সব জায়গায় আছে কম বেশি, সেটা আমি কিভাবে ফেস করছি তার উপর নির্ভর করছে। তো ওই সব মিলিয়ে কম্পেয়ার টু আমেরিকা, কম্পেয়ার টু কানাডা, কম্পেয়ার টু ইউকে, আমার কাছে অস্ট্রেলিয়া বেশি আপন মনে হয়েছে। কালচারটা এবং ওয়েদারটা, আবার রাইট হ্যান্ড ড্রাইভ আছে, সেটা একটা মজার ব্যাপার। হ্যাঁ, লেফট হ্যান্ড ড্রাইভে রাইট। সো এই সব কিছু মিলে, এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে, সিডনিতে অথবা মেলবোর্নে হিউজ অ্যামাউন্ট অফ বাঙালি একটা কমিউনিটি ডেভেলপ করেছে। দিস ইজ অলসো গুড। কথা বলা যায়, সময় কাটানো যায় ভালো। আমি জানি যে আপনার মায়া জীবন, যেটা আপনি নির্মাণ করেছেন এবং লিখেছেন, আপনি লিখিনি, আমি গল্পটা করেছেন, লিখেছে তাসদিক শাহরিয়ার। হ্যাঁ, এবং এটা আপনার প্রিমিয়ার হয়েছে, রাইট, 10 তারিখে আপনার অনিয়ার হবে। রাইট। এই যে অভিনেতা থেকে নির্মাতা, যেহেতু আপনি একটা বিজ্ঞাপন বানিয়েছিলেন, কিন্তু নাটক হিসেবে এটাই প্রথম মায়া জীবন। না, অস্ট্রেলিয়ায় প্রথম। হ্যাঁ, নির্মাণ হিসেবে, ডিরেক্টর হিসেবে এটা আমার 6th or 7th প্রোডাকশন। হ্যাঁ, 6th বা 7th প্রোডাকশন। অভিজ্ঞতাটা কেমন ছিল অস্ট্রেলিয়ার কাজটা? অস্ট্রেলিয়ার কাজটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ স্টোরিটা নিয়ে আমার অনেক প্রেম ছিল। আমি যখন এই যে আমার ফ্যামিলি নিয়ে মুভ করলাম অস্ট্রেলিয়াতে, এই মুভ করতে করতে আমি ওখানকার এই স্টোরিটা খুঁজে পেয়েছি, প্রবাস জীবন, রাইট, খুঁজে পেয়েছি। তখন আমার কাছে মনে হলো, ওকে, এই স্টোরিটা আমি বলতে চাই। অস্ট্রেলিয়ার শুটিং খুব ফ্রেন্ডলি। আচ্ছা, আমার একটা বন্ধু পেয়ে গেলাম যে ক্যামেরা চালিয়েছে, শিমুল শিকদার। হি ইজ ভেরি ক্লোজ টু মি। বাচ্চা অভিনয় করেছে, রাইট, তার বাচ্চা অভিনয় করেছে। বাচ্চাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছে। তো ওখানে যে গল্পটা আমি পেলাম, সেই গল্পটা আমার বলতে ইচ্ছা হলো বলে আমি গল্পটা নিয়ে তাসদিকের সঙ্গে শেয়ার করলাম। এখানে হাসান মোরশেদ আছে, আমাদের ছোট ভাই, ও ডিরেক্টর কমপ্লিটলি, ও আমার সাথে ছিল। তো আমরা বললাম যে একটু ডিফারেন্ট আছে স্টোরিটা। ডিফারেন্ট কোন সেন্সে? আমরা যে গল্পটা বলেছি, কি হয় আমেরিকায় হোক, কানাডায় হোক, ইউকে হোক, বিদেশে যেখানে, আমার ইউরোপে কোথাও হোক, আমরা যখন যাই, আমরা একটা স্ট্রাগল পিরিয়ড পার করি প্রত্যেকেই। সেটা যদি আপনি আপনার বাসা, সে ধরেন এখন নিকুঞ্জ বাসা থেকে আপনি উত্তরা বাসা নেবেন, সেখানে গিয়েও 7 দিনের বা 10 দিনের বা 1 মাসের একটা স্ট্রাগল আছে না? সো একটা হোল ফ্যামিলি একটা নেশন থেকে আরেকটা নেশনে যাচ্ছেন আপনি, সো স্ট্রাগল থাকবে। তো মাইগ্রেট করে একটা ফ্যামিলি তার বাচ্চা সহ, তার স্ত্রী সহ অস্ট্রেলিয়াতে যায়। যাওয়ার পরে একটা সার্টেন টাইম পরে তারা পিআর পায়, প্রাইমারি স্ট্রাগলটা তারা ফেস করে। সেই সাথে তার ওয়াইফের ছোট বোন যায় জয়েন করে, বিকজ ও সিডনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। আচ্ছা, তো ভেরি গুড। তো ওরা চলছে, সব ধরনের স্ট্রাগল পার করে মাত্র ওরা হ্যাপিলি লাইফ লিড করছে। এরকম টাইমে রোড অ্যাক্সিডেন্টে ওর ওয়াইফ মারা যায়। এখান থেকে গল্পটা শুরু হয়, ওর ছোট বাচ্চা এবং ওর ওয়াইফের ছোট বোন, এটা নিয়ে লাইফ। বিদেশে তো আসলে কাজের লোক থাকে না, আপনজন এরকম থাকে না, সব কাজ নিজের করতে হয়। ওর স্কুল, ওর ইউনিভার্সিটি, ওর চাকরি, সব মিলিয়ে। তো এই যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ভাবনা, এরকম জায়গায় কি করে, আমার মা বলে যে ঠিক আছে, তোমার বাচ্চার সঙ্গে যেহেতু ওর ছোট বোনের সম্পর্ক ভালো আছে, তুমি ছোট বোনকে বিয়ে করে ফেলো। ওর মা বাবা তাই চায়, বাচ্চাটার দিকে তাকিয়ে যে ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো এইরকম, এটা হলো রেগুলার গল্প, নর্মালি হয় আমাদের দেশে। কিন্তু আমাদের এই গল্পে আমরা বলতে চেয়েছি যে না, দিস ইজ নট ফেয়ার। এই যে নতুন মেয়েটি, ও তো মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, ওর জীবন এখনো পুরো পড়ে আছে। আমরা অনেক সময়
সিদ্ধান্তটা চাপিয়ে দিই ওর উপর। আচ্ছা, তো ও কি আসলে এগ্রি করছে, ও কি হ্যাপিলি এটা রিসিভ করছে, সেটা কি ওর কাছে আমরা জেনেছি? জানিনি। তখন এই ছেলেটি ওই মেয়েটির সাথে কথা বলে এবং বলে যে তুমি যদি ভাবো, তুমি এরকম করে ভাবতে পারো, ইউ হ্যাভ ফ্রিডম, সো তুমি তোমার মতো করে ভাবতে পারো। তখন ও বলে যে আমার আসলে সিডনি ইউনিভার্সিটিতে একটা অজি বয়ফ্রেন্ড আছে। আমি তখন বলি যে দ্যাটস গুড, তুমি তোমার মতো করে তোমার লাইফ সাজাও, আমি আমার বাচ্চাকে নিয়ে ফেস করতে পারবো। দ্যাটস দ্য স্টোরি। আমরা মায়া জীবন নাম দেওয়ার কারণ হচ্ছে যে এটা আসলে জীবনেরই গল্প, এটা প্রাত্যহিক পার্ট। এই যে আমার বাচ্চা, আমি, আমার ওয়াইফ চলে গেছে, আমার শালিকা আছে, ওর একটা জীবন আছে, ওর সাথে আমার বাচ্চার সাথে একটা বন্ডিং আছে, পুরো ফ্যামিলি, আমার মা, ওর মা, আমরা সবাই মায়ের চিন্তিত, বন্ধন। একটা জীবনের মায়া নিয়েই গল্পটা আসলে। দ্যাটস ওয়াই। অবশ্যই সুন্দর হবে, আমরা 10 তারিখের জন্য অপেক্ষা করতে পারি। জি, 10 তারিখে এটা অনিয়ার হবে। হুম। অভিনয়ে যারা অনেকদিন থাকে, অভিনয়ে থাকতে থাকতে একটা সময় তারা হয়তো বা অনিশ্চয়তায় দিন কাটে যে না সামনে কি হবে। আপনি যেরকম বলেছেন অভিনয় পেশা হিসেবে নেওয়াটা আমার ভুল ছিল, সিদ্ধান্ত ছিল। এই ভুল সিদ্ধান্তের কারণে কি আসলে প্রবাস জীবনে যাওয়া? নট রিয়েলি। এখানে সিকিউর ছিলেন না শেষ সময় এসে? অ্যাকসেন্সে সেটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দুটো না ভিন্ন ভিন্ন ব্যাপার, মিলিয়ে ফেলা যাবে না। প্রথম কথা হচ্ছে যে আমার বেবি, আমার ছেলে মেয়ে, তাদের ফিউচার, তাদেরকে একটা ভালো জীবনযাপন দেওয়ার চেষ্টা, এটা একটা স্টেজ। আরেকটা স্টেজ হচ্ছে ইনসিকিউর ফিল করা। সেটা কি মানে লাইফ থ্রেট ওটা, নাকি প্রফেশনালি ইনসিকিউর ফিল করা, কোনটা, সেটা একটা আলোচনার বিষয়। আরেকটা হচ্ছে যে অভিনেতা অথবা সিঙ্গার অথবা কালচারাল এরিয়া যারা কাজ করি আমরা একটা সময়ের পরে এসে আসলে দেখি যে অর্থনৈতিক অভাব অনটন শুরু হয়, চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে হয় সরকারের কাছে, ব্যক্তির কাছে, অনেক কিছু আপোষ করা যায় না, অনেক কিছু। সো এই সব ব্যাপারগুলি, ভাবনাগুলি আমাকে ভাবাচ্ছিল। আমি ইন্ডাস্ট্রির কোনো দিক খারাপ পড়েনি যে ইন্ডাস্ট্রি আমার মতো নেই বা আমার অনুকূলে নেই, এরকম মনে হয়নি কখনো? না না, ব্যাপারটি নির্ভর করে আমার ক্যাপাবিলিটির উপর। আচ্ছা, আমি অভিনেতা হয়ে কতটা উঠতে পারছি, আমি কতটা আপনার জন্য প্রয়োজনীয়, তো সেটা তো নির্ভর করছে আমার উপর। তা আমার যদি প্রয়োজনীয়তা আমি নিজে তৈরি করতে পারি তাহলে তো কোনো মুশকিল নাই, আপনি আমাকে নেবেন। যখন আপনি আমাকে নিচ্ছেন না তখন বুঝতে হবে যে আমি আমার প্রয়োজনীয়তা তৈরি করতে পারছি না, আমি ওই দিকে যাই না। তো প্রথম কথা হচ্ছে প্রবাস জীবনের মূল কারণ হচ্ছে আমার বাচ্চাদের ফিউচার, ওদের আমি একটা ভালো জীবনযাপন দিতে চাই, ভালো শিক্ষা ব্যবস্থা দিতে চাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের দেশে কি ভালো শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের দেশে কি ভালো জীবনযাপন নাই? আছে, মন্দের ভালো। আমার যদি অপশন থাকে এর চাইতে বেটার কিছু দেওয়ার, তাহলে আমি কেন আমার বাচ্চা দেবেন না? অবশ্যই দিব। আর সত্যি কথা বলতে যে আমাদের যে শিক্ষা পদ্ধতি, আমাদের যে জীবন আচরণ, আমাদের দেশের এখনকার যে অবস্থা, আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশে আপনি কি হলপ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি ভালো আছেন? নেই কিন্তু। সো ইফ ইউ হ্যাভ অপরচুনিটিস, ভালো থাকাটা আপেক্ষিক, কিন্তু হ্যাঁ আপেক্ষিক, আপেক্ষিক। কিন্তু আমরা একটু যদি রেশিও আকারে চিন্তা করি তাহলে দেখব যে আসলে যদি সুযোগ সুবিধা থাকে, আসলে যদি অপরচুনিটিস থাকে, তাহলে আমিও হয়তো। আচ্ছা, আমরা একটু আপনার পিছনে ফিরে যাই। আপনার যে প্রথম ছবি আসা, এই নাটক পাড়ায় আসা, ফিল্মে আসা, একটু জানতে চাই। তবে হুমায়ুন আহমেদের সাথে আপনার পরিচয় কিভাবে হলো, তার হিউজ কাজে আপনি কাজ করেছেন, এবং মাজনুন মিজান, তার সাথে আবার আপনার ফারুক ভাই, এজাজ ভাইয়ের একটা ভালো একটা কম্বিনেশনও ছিল, মানুষ এখনো দেখে। এই বিষয়টা জানতে চাই, আপনার প্রথমে আসা সেরকম কি স্ট্রাগল ছিল কি ছিল না? প্রথমে বলি হুমায়ুন স্যারের সাথে পরিচয় হওয়ার ঘটনা। তখন আমি রীতিমতো আমি প্রফেশনালি অ্যাক্টিং করি ফ্রম বিগিনিং। আমি 96 জানুয়ারি 16 তারিখে প্রথম থিয়েটার করা শুরু করেছি, ঢাকা থিয়েটার। আমি তখনই প্ল্যান করেছি, এবং সেদিনই আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয়। আমি সেদিনই প্ল্যান করেছি যে আমি প্রফেশনালি অ্যাক্টিং করব। এটা করবার সিদ্ধান্ত নেবার অথবা ট্রাই করবার সুযোগটা আমার ছিল এই কারণে যে আমি আমার পরিবারের ছোট ছিলাম। পরিবারের প্রতি দায়বদ্ধতা, মা বাবার দায়িত্ব নেওয়া তখনও আমার দরকার লাগেনি। আমার বড় ভাই আছে, আমার মেজো ভাই আছে, তারা নিতে পেরেছে। এটা মানে দর্শকের ভাবতে সুবিধা হবে, শুনতে জানতে সুবিধা হবে। তো আমি প্ল্যান করলাম যে ফ্রম বিগিনিং যতটুকু যেভাবে পারি আমি প্রফেশনালি অ্যাক্টিং করব। তো আমি কিন্তু খুব ছোট ছোট চরিত্র করে, থিয়েটার করে, তারপরে একটু একটু করে আমি আপনাকে
আমাকে আমার প্রয়োজনীয়তা বোঝাতে পেরেছি, তখন আপনি আমাকে মাজনুন মিজান, পরিপূর্ণ মাজনুন মিজান। একটা ভালো ক্যারেক্টার আপনি আমাকে দিয়েছেন, একটা মেজর রোল দিয়েছেন। তো এটা একটা স্ট্রাগল ছিল, এটা ডিফারেন্ট সিনারিও। এটা এক একটা অভিনেতা অভিনেত্রীর লাইফে এক এক রকম করে হয়, আমারটা এরকম। তো আমি ভালোই করছি, চলছে। আমি একটা ক্যাম্পেইন করেছিলাম, এইডসের ক্যাম্পেইন, বাজি কুদ্দুস, যেটা আমার ক্যারিয়ারে, এটা আমি করতে পেরে অনেক হ্যাপি, আমি ব্লেসড যে আমার অভিনয় জীবনের শুরুর দিকেই আমি একটা সোশ্যাল ওয়ার্ক করতে পেরেছিলাম, খুবই মেজর সোশ্যাল ওয়ার্ক। কিন্তু সেটা আবার আমার ইন্ডাস্ট্রির ভেতরে, আমার ক্যারিয়ারে, আমার অভিনেতা অভিনেত্রী সহ অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, রাইটার, এই যে এরিনা, এইখানে আমার একটু মুশকিল পোহাতে হয়েছে, একটু স্ট্রাগল করতে হয়েছে। যে তারা আমাকে হয়তো কেউ নিতে চায় না, কেউ অভিনয় করতে চায় না আমার সাথে, ওরকম টাইমে। তো আমরা শুটিং করছি, চ্যালেঞ্জার ভাই আমাকে জিজ্ঞেস করলো যে মিজান, তুমি যে প্যাটার্নের অ্যাক্টর, যেভাবে কাজ করো, আমি যতটুকু বুঝি, স্যার তোমাকে পছন্দ করার কথা, তুমি কি কখনো স্যারের কাছে গিয়েছো? আমি বললাম যে ভাই, আমি তো স্যারের এখানে ইন্টারভিউ দিয়েছিলাম, হুমায়ুন স্যারের সাথে অভিনয় করতে কে না চায়। তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি ইন্টারভিউতে পাসও করেছিলাম, কিন্তু পরে আমাকে ডাকেনি। বলে কি বলো? আমি বললাম জি। বলে কালকে তোমার শুটিং কোথায়? কালকে আমার শুটিং নেই, তুমি আমার সাথে চলো। চ্যালেঞ্জ হবে আমাকে গাজীপুর নুহাসপল্লিতে নিয়ে গেলেন। তার আগেও আমি নুহাসপল্লিতে গিয়েছি, নদীপথে কাদা পার হয়ে পানি এরকম করে গেছি। তখন ইন্টারভিউ দেওয়ার ইয়ে ছিল, শামিমা নাজনীন আপু আছে না? শামিমা নাজনীন আপু তখন স্যারের সাথে কাজ করতেন, এজাজ ভাইয়ের সাথে কাজ করতে। রাইট। শামিমা নাজনীন আপু আর নাগরিক নাট্য সম্প্রদায়ের, আমি ঢাকা থিয়েটারে, তো থিয়েটারের কমিউনিকেশনে তার সাথে যোগাযোগ আছে এবং সে আমাকে ইন্টারভিউর ব্যবস্থা করে দেয়। তার সাথে আমি একবার যাই। স্যার তখন পুরস্কার দিতেন, হুমায়ুন স্যার নুহাস চলচ্চিত্রের কোনো একটা পুরস্কার প্রবর্তন করেছিলেন তখন। তো এরপরে চ্যালেঞ্জার ভাষাতে গেলাম। চ্যালেঞ্জার ভাষা যাওয়ার পরে স্যার আমাকে দেখে বললেন যে তাকে তো চেনা চেনা লাগছে চ্যালেঞ্জার, তাকে কোথায় দেখেছি? তখন শাহান আপু বললো যে ওনার নাম মিজান, মাজনুন মিজান, সে ঢাকা থিয়েটার করে, তুমি তাকে নুহাসপল্লিতে আসার সময় 2-3টা বিলবোর্ড পরে তুমি তাকে দেখেছো। ওকে, তো সে কি অভিনয় করতে চায়? জি, ঠিক আছে, জুয়েলা কাজ করো, তাকে স্ক্রিপ্ট দাও। স্ক্রিপ্ট দিল আমাকে, স্ক্রিপ্ট আমি পড়লাম, স্যারকে শোনালাম, জুয়েল ভাই শুনলো, শুনে বললো যে হ্যাঁ বলছি ওটা, তো বললো যে স্যার হবে। ওকে, তখন স্যার কি করলো, একটা দর্জি ডাকলো, দর্জি ডেকে আমার শালো কাপড় দিয়ে একটা ড্রেস বানালো। এটা হচ্ছে ফকির টাইপের থাকে না গ্রামে, শালো কাপড়ের দরবেশ টাইপের, ভণ্ড দরবেশ। স্যারের খুব পছন্দের ক্যারেক্টার। এটা কেন বললাম, স্যার নিজে হাতে ডালটা কেটে তার মধ্যে কড়ি লাগিয়ে, তারপরে কাঁঠাল গাছের গোড়ায় মাটি দিয়ে ওখানে আমার আস্তানাটা করে দিল, আমার কস্টিউম টাস্টিউম হলো, আমি রেডি। তো আমি চরিত্রটা পাওয়ার পরে একটু ভরকে গেলাম যে একটু ডিফিকাল্ট, এই চরিত্রটা আমি কখনো করি নাই। তো আমি চ্যালেঞ্জার ভাইকে বললাম, চ্যালেঞ্জার ভাই, স্যারের সাথে প্রথম কাজ করতে আসছি, আমার তো একটু ভয় লাগতেছে, এই ক্যারেক্টারটা আমি আগে কখনো করি নাই, কীভাবে কী করবো? চ্যালেঞ্জার ভাই আমাকে একটা স্ট্র্যাটেজি দিল, বললো যে স্যার যখন রিডিং করে, স্যার প্রত্যেকটা চরিত্র হয়ে রিডিং করে, সুতরাং তুমি যে স্যারের রিডিংটা শোনো, সেটা ডেলিভারি করো, তাইলেই হবে। তুমি যে অভিনয় পারো বা বড় অভিনেতা, ভুলে যাও। আমি এই বিষয়টা নিলাম, নিয়ে স্যার যখন রিহার্সাল করছিল, যেভাবে স্যার ডেলিভারি দিচ্ছিল, আমি গিয়ে শুটিং শুরু হলো, সেভাবে ডেলিভারি দিলাম। স্যার খুব পছন্দ করলেন। পছন্দ করার পর এটা ছিল 3টা সিকোয়েন্স, একটা ভণ্ড ফকিরের ক্যারেক্টার, দরবেশের ক্যারেক্টার, কালাকৈতর সিরিয়ালটার নাম RTVর সিরিয়াল ছিল। 3টা সিকোয়েন্স 23টা সিকোয়েন্সে রূপান্তরিত হলো এবং আমি গেলাম তার সঙ্গে দেখা করার জন্য, উইদাউট নোটিস, উইদাউট কস্টিউম। আমি 3 দিন থাকলাম। এই যে স্টার্ট স্যারের সাথে, এই স্টার্টের পর নন স্টপ স্যার আমাকে কল করেছে, স্যারের সাথে কাজ করেছে, আমি ব্লেসড। একটু অভিজ্ঞতা মানে শেয়ার করো তার সাথে একটু মজার। স্যার তো খুব মজার মানুষ ছিলেন এবং সত্যি স্যার খুব মজার মানুষ ছিলেন। তার ক্যারেক্টারগুলো তার থেকে চিন্তা করতেন মজা করে। স্যার মানুষকে আনন্দ দিতে পছন্দ করতেন। এই যে একটা ঘটনা, স্যারের সাথে ঘটনা তো অনেক। আমি অভিনেতা হিসেবে স্যারের ডিরেকশনে, স্যারের স্ক্রিপ্টে, ক্যামেরার সামনে যতটুকু থাকি বা থেকেছি, তার চাইতে স্যারের সঙ্গে নুহাসপল্লিতে জীবনযাপন করার বা সময় পাস করার অভিজ্ঞতাটা আরও অদ্ভুত, মধুর। স্যারকে আমার প্রায়শই খুব স্পিরিচুয়াল মানুষ মনে হতো, খুব সাধারণ মানুষ মনে হতো না। এর কারণ হচ্ছে তার লাইফস্টাইলটা ছিল এরকম, সে একটু লেট নাইট আড্ডা গল্প গুজব করে
যত লেট নাইটই হোক সে খুবই ভোরে উঠতো ঘুম থেকে, উঠে সুন্দর করে একটা বারান্দা ছিল, একটা কদম ফুল গাছ ছিল, ওখানে বসে সে লিখত। ওই যে লেখাটা, দিনের আলো ফুটছে, তার সাথে সে লিখছে, তার ওই মোমেন্ট, তার ওই জায়গাগুলি, এবং লেখার ফাঁকে ফাঁকে সে চা খেত আর পাঞ্জাবি পরে লুঙ্গি পরে পিছনে হাত দিয়ে পুরো রাস্তাটা হাঁটতো একা একা, গাছগুলির সাথে কথা বলতো। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ডিফারেন্ট মনে হতো। আমি একদিন ভোরে উঠে দেখি স্যার একা একা হাঁটছে এবং বিড়বিড় করে কেউ কথা বলছে, তারপর আবার যেয়ে বসে লিখলো। তো আমাকে বললো, মিজান এত সকালে উঠছো কেন, উঠেছো কেন? আমি বললাম, স্যার ঘুম ভেঙে গেছে। ওকে, ঘুরে দেখো, গাছগুলি দেখো। গাছগুলি তার অনেক প্রিয় ছিল। হুমায়ুন স্যার নোয়াশপল্লিতে কোনো গেস্ট গেলে সে ঘুরে ঘুরে গেস্টদেরকে গাছগুলি দেখাতো। অনেক অনেক রেয়ার গাছ ছিল ওখানে, ঔষধি গাছ, তার গুণাগুণ কি এখনো আছে। আচ্ছা, আপনি কি যাওয়া হয় আপনার? এখন যাওয়ার পরিমাণটা অনেক কমেছে, যাই না তা না। বুলবুল ভাই আছে, ম্যানেজার সাহেব, বুলবুল ভাইয়ের সাথে কমিউনিকেশন আছে, শাওনার সাথে যোগাযোগ হয়। স্যারের জন্মদিন, মৃত্যুবার্ষিকী ওই সময় যাওয়া হয়। অত তো কাজ না হলে যাওয়া হয় না, কিন্তু যাই। আপনার প্রিয় কোন ক্যারেক্টার, মানে হুমায়ুন আহমেদের দেওয়া প্রিয় এমন কোন ক্যারেক্টার যেটা মনে? হুমায়ুন স্যারের সাথে কাজ করার সবগুলি ক্যারেক্টার না অদ্ভুত। যেমন আমার আছে জল সিনেমায় খুবই অল্প উপস্থিতি আমার, কিন্তু এত সিগনিফিক্যান্ট ক্যারেক্টারটা, এত মাস্টারপিস ক্যারেক্টার, মানে আমি মুগ্ধ হয়ে যাই ওটা ভাবলে। আপনি যে পাগলের ক্যারেক্টার করছেন লাঠি তোর দাবরান, ওটা হচ্ছে 9 নম্বর তারা তিনজন টিম তারা তিনজন টিম। আমি আরেকটা চরিত্র করেছিলাম স্যার, আমার খুব পছন্দের, সেটা হচ্ছে মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সেখানে আমি একটা পুলিশ করেছিলাম। স্যার আমাকে দিয়ে, ইন্টারেস্টিং হচ্ছে, মন্ত্রী আসবে এলাকায়, সবাই খুবই ব্যস্ত, এখানে গানের আয়োজন করা হচ্ছে, মন্ত্রী আসলে গান গায়ে শোনানো হবে। ওসি সাহেব বিরাট ব্যস্ত। তো ওসি সাহেব যিনি গান গাচ্ছে, টুটুল ভাই ওইটা করেছে, গায়কের চরিত্রটা, এসআই টুটুল। তো টুটুল ভাইয়ের কাছে চলে গেছে, আমি গেছি, যাই বলতেছি, গানের প্র্যাকটিসটা এরকম না, আরো দরদ দিয়ে গাইতে হবে। একজন ওসি গায়ককে গানের দরদের কথা, ওইটা তো রিয়াজ ভাই আছে, জাহিদ ভাইও ছিল, মাহফুজ ভাই ছিল। রিয়াজ ভাইকে তো জাহিদ ভাই একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেয়, এবং সত্যি দাঁত পড়ে যায়, সত্যি পড়ে যায়। হ্যাঁ, মানে সত্যি, মানে নাটকে দেখায় আর কি। তো এই প্রজেক্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। 9 নম্বর বিপদ সংকেত আমার অনেক উল্লেখযোগ্য কাজ। আমার মনে হয় উনি যাকে যখন যাদের দরকার তাকে উনি পিক করতো। এটা কি হয়, এটা সাইকোলজিক্যাল গেম আছে একটা। আপনি যখন ডিরেক্টর, আপনার সাথে আপনার যখন ভাবনার চরিত্রগুলিতে কোনো একজন আপনার ভাবনার মতো করে করতে পারবে, তখন আপনার তার প্রতি এক ধরনের প্রেম হবে, স্বাভাবিক এটা। আপনাদের সাথে কাজ করতে সালেহ ভাই উনি নেই, সালেহ ভাই তো অত্যন্ত মেধাবী, চ্যালেঞ্জার ভাই নেই। কেমন মান লাগে যে যাদের সাথে কাজ করেছে? আমার মাঝে মাঝে যাদের সাথে কাজ করেছেন আছে, যারা সাথে দেখা সাক্ষাৎ হয়, কেমন লাগে, মানে এগুলো নিয়ে কথা বলেন? বা রুবেল ভাইকে মিস করি, সালেহ ভাইকে মিস করি, চ্যালেঞ্জার ভাইকে মিস করি। চ্যালেঞ্জার ভাই তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কাছাকাছি বাসা ছিল। আমার আজকে মাজনুল মিজান হয়ে ওঠার পেছনে চ্যালেঞ্জার ভাইয়ের ফিলোসফি, চ্যালেঞ্জার ভাইয়ের লাইফস্টাইল, চ্যালেঞ্জার ভাইয়ের বুদ্ধি পরামর্শ, এটা আমার অনেক কাজে লেগেছে। উনি সব্যসাচী মানুষ ছিলেন, পড়াশোনা জানতেন। চ্যালেঞ্জার ভাই জানতেন না, বুঝতেন না এমন কোনো সেক্টর নাই, পড়াশোনা জানা মানুষ, পড়ুয়া মানুষ ছিলেন। তিনি যখন ছিলেন, বেঁচে ছিলেন হুমায়ুন আহমেদ, তখন অনেকে আসতেন, তার কথা মনে করতেন, কেক কাটতেন, জন্মদিন পালন করতেন, অনেক কিছু করতেন। কিন্তু এখন অনেকে যোগাযোগ রাখে না, চেনে না, বলে না, বা নিজেকে অন্যভাবেই করে। এটা আপনি কি সত্য? আপনার কি মনে হয়? নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে সত্য জিনিসটা। আর ব্যাপারটা আমি এভাবেই দেখি যে আমার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার সাথে আমার লেনদেন আছে, আপনার সাথে আমার দীর্ঘ সম্পর্কের ইতিহাস আছে। আমি যদি আপনার অনুপস্থিতিতে, আপনার না থাকায় সেটাকে অস্বীকার করি, অথবা অবজ্ঞা করি, অথবা শ্রদ্ধা না দেখাই, এটা তো আমার দারিদ্রতা, তা আমার প্রবলেম, আপনার তো কোনো কিছু নেই। হুমায়ুন স্যার অনেক বড় মানুষ, হুমায়ুন স্যার বাংলাদেশের মানুষের জন্য যে কাজটা করে গেছেন, এই কাজটা কেউ কোনোদিন করতে পারবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে মানুষকে পড়তে শিখিয়েছেন, পাঠক বানিয়েছেন। এই ঋণ কোনোভাবে শোধ করা সম্ভব না। একটা নেশনকে পড়তে শেখানো, আপনি ভাবতে পারেন এটা কি চারটিখানি কথা? এটা সম্ভব কারো? হুমায়ুন স্যারের সাথে অনেক বড় বড় লেখক আছে আমাদের এখানে, অনেক অনেক বড় সাহিত্য, মানে, কিন্তু পাঠক বানানো কিন্তু সহজ কাজ না। একটা নেশনকে পাঠক বানানো, তার মানে সে ওরকম কিছু লিখেছে, ওরকম কিছু দিয়েছে যেটা আমি পড়তে বাধ্য হয়েছি। বইটা নিয়ে বসলাম, 2 লাইন পড়লাম, পুরো বইটা পড়ে শেষ করে উঠলাম।
এবং আপনার ওই বাংলার মানুষগুলো হুমায়ুন আহমেদকে বই বই পড়ে পড়ে পুরো বাংলাদেশকে চিনছে। ওটা একটা বড় একটা বিপ্লব, ওটা একটা বড় ব্যাপার, বড় একটা বিপ্লব। ওটা বড় ব্যাপার। আর স্যারের স্বীকৃতি, স্যারের কাছ থেকে সহযোগিতা পেয়ে, স্যারের সান্নিধ্য পেয়ে, স্যারের কাছ থেকে সে ধরেন যদি এরকম করে বলি, স্যারের কারণে আমি বিখ্যাত হয়েছি, তারপর আমি স্যারকে স্বীকার করছি না, স্যারের কৃতজ্ঞতা জানাচ্ছি না, স্যারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি না, এই অন্যায়ের কোনো আসলে মাপ নাই আমার মনে হয়। হুমায়ুন ফরিদের সাথে কাজ হয়েছে। হ্যাঁ, হুমায়ুন স্যারের সাথেই হুমায়ুন, একটু বলেন। হ্যাঁ, ফরিদীপের সাথে একটা কাজ, খুব মজার কাজটা। নাটকের নাম ছিল বন কুমারী। আচ্ছা, বন কুমারী, আমি ছিলাম তার ড্রাইভার ফরিদীপের। তো আমার স্যারের এখানে কাজ করতে গিয়ে ফরিদীপের সাথে কাজ হয়েছে, নূর ভাইয়ের সাথে কাজ হয়েছে। আচ্ছা। নূর ভাইয়ের সাথে কাজটা আরও ইন্টারেস্টিং, অন্যরকম। তো ফরিদীপের সাথে ওই কাজটা একটু সিরিয়াস টাইপের। স্যার তো একটু স্যার কী করে, একটু উইটি গল্প আয়োজন করে, একটু কমেডি, একটু হাস্যরসাত্মক, সিরিয়াস কমেডি। হ্যাঁ, কিন্তু শেষে গিয়ে কিন্তু একটা বক্তব্য দেয় সে। অলওয়েজ দেখবেন স্যারের নাটকের শেষে গিয়ে একটা। কিন্তু বনকুমারীটা একটু আগে থেকে সিরিয়াস নাটক ছিল। ওই নাটকটায় একটা মেয়ে সাইকোলজিক্যালি, মানুষ যে মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি বায়াসড হয়ে যান, তাহলে আপনি ওইখানেই যেতে পারবেন, ওইখানে যায় পৌঁছানো সম্ভব। ওই মেয়েটা মানে পশুর মতো জীবনযাপন করত, একটা ছোট মেয়ে। গল্পটা ওখানে খুবই সিরিয়াস গল্প ছিল। আমি আলী জাকের ভাইয়ের সাথে, ছোটলু ভাইয়ের সাথে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছিলাম স্যারের। সেটা হচ্ছে ছোটলু ভাই থাকে রাইটার, ওনার ছোটলু ভাই বেসিক্যালি স্যারের ক্যারেক্টারটা করেছে। উনি একজন লেখক, ওনার লেখার যে চরিত্র, সেই চরিত্রটা সামনে চলে আসে। আমি হলো ওই চরিত্রটা। নূর ভাইয়ের সাথে যে কাজটা, নূর ভাইয়ের সাথে কাজটা ছিল এরকম যে, আমি ওনার বাসার কাজের লোক। তো উনি হুইল চেয়ারে চলাফেরা করে, এমনি চলাফেরা করতে পারে না। তো আমি খুবই ভয় পাই ওনাকে। তো কোন একটা খাবার খাচ্ছে নূর ভাই, তো বলে যে নাও মফিজ তুমি নাও। না না স্যার, কি বলেন, আপনার সামনে আমি খাবো? তো স্যার নূর ভাই বলে যে তুমি আমাকে তো ভয় পাও কেন? ভয় পাওয়ার তো কিছু নাই, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি আমার বাসায় কাজ করো, আমাকে টেক কেয়ার করো, আমার এই বাসা, আমরা তো আসলে মানুষ। ঠিক আছে। তো কয়েকদিন যাওয়ার পরে নূর ভাই আবার জিজ্ঞেস করে যে মফিজ কি অবস্থা, কেমন আছো, তুমি কি এখন আমাকে আগের মতো ভয় পাও? না স্যার, আপনার ভয় পাওয়ার কি আছে, আপনি একটা পঙ্গু মানুষ। বুঝছেন, এই টাইপের ইয়ের ব্যাপার ছিল, মজা। মিজান ভাই, আপনি এক অভিনেতা হতেই চেয়েছিলেন? একদম একদম, আমার প্ল্যান করে, হঠাৎ করে না। কিন্তু আপনার অভিনয় বেশিরভাগ আপনি চরিত্র অভিনেতা হয়েছেন। চরিত্র অভিনেতা, আমি তো অভিনেতাই হতে চেয়েছি। অভিনেতা হতে চেয়েছেন, কিন্তু অনেকের সাথে কাজ করেছেন, অনেক ভাস্ট আপনি এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু আপনি কখনো একবার মনে হয় যে একটু নায়ক হয়ে দেখতাম? আমি আসলে নায়ক হওয়ার যে আমাদের দেশের তথাকথিত যে নায়কের কনসেপ্ট যেভাবে হয়, ওই জায়গাটায় আমার একটু দ্বিমত আছে। সেটা এরকম বললে হয়তো আপনি বলতে পারেন যে আপনি তো হইতে পারেন না, আপনার হওয়ার সুযোগ নেই, সুতরাং আপনি তো দ্বিমত করবেনই। হতেও পারে, সেটাও হতে পারে। মানুষ তো তার আসলে প্রত্যেকটা মানুষ ভাবে তার মতো করে, তার ক্যাপাবিলিটি অনুযায়ী। আমার কাছে মনে হচ্ছে আমি যে একদম নায়ক হয়ে নাটক করিনি তা কিন্তু না, করেছি, অনেক কি করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে নায়ক সে যে গল্পের নায়ক। ভালো স্যুট টাই পরে আপনি সানগ্লাস পরে আসলেন, তাতে আপনি নায়ক, এই কনসেপ্টটা আমার ভালো লাগে না। আমি আসলে অভিনেতা হতে চেয়েছি। হুমায়ুন আহমেদ ভাইয়ের কয়টা সিনেমায় কাজ করেছেন? নয়নবরী সঙ্গীত করেছিলেন? নয়নবরী সঙ্গীত, আমার আছে দুটোই করেছিলেন। আচ্ছা, তারপরে তো আপনি এই যে, আমি গন্ডির কথা বিশেষ করে বলবো। গন্ডিতে আপনার আরিফিন আমার বন্ধু, আমরা ভুবন মাজিদও তো করেছেন। ভুবন মাজিদ মেজর রোল করেছেন। ভুবন মাজিদের জন্য আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমাকে কল করা হয়েছিল, পরে হয় নাই। যাই হোক, তো গন্ডি, জকা 1971 আর ভুবন মাঝি, এই তিনটা হচ্ছে আরিফিনের ছবি। আমি ইনফ্যাক্ট আসছি আরিফিনের নেক্সট ছবির মিটিংয়ে। আমি এটা কথা বলতে চাচ্ছি যে আরিফিন ভাইয়ের সাথে আপনার মনে হচ্ছে একটা মানিকজোড় একটা সম্পর্ক আছে। আমরা সেম ইউনিভার্সিটি, সেম ইয়ার, ডিপার্টমেন্ট একটু ডিফারেন্ট। আমি জিওগ্রাফি ও হিস্ট্রি, কিন্তু আমরা চেতনাগতভাবে মানুষ হিসেবে স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। সো আমাদের এক ধরনের বন্ডিংস আছে আত্মার। আমরা একটু সব্যসাচী চক্রবর্তীর সাথে আপনি কাজ করেছেন, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কিনা?
এটা একটা বড় মাপের একজন মানুষ। বড় মাপের অভিনেতা, বড় মাপের মানুষ, ভীষণ পড়াশোনা জানা মানুষ, খুবই উঁচু দরের মানুষ। তার সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে, সে তো আমার গল্পে আমার বাবা থাকে, আমি তার সন্তান থাকি, আমরা লন্ডনে থাকি, আমার স্ত্রী থাকে অপর্ণা, আমার একটা বাচ্চা থাকে। তো গন্ডির শ্যুট টাইমে তার কাছ থেকে বিনয় শিখেছি। মানুষ যত বড় হয় তত বিনয়ী হবে, এই কথাটা তাকে দেখে আমি বুঝেছি। আমাদের এখানে তো সেই জায়গাটা একটু কম, বিনয় হলে আমাদের দেশে আমাদেরও মুশকিল আছে। ধরেন সেটে কোনো একজন নায়ক লেটে আসবে, তাইলে তার দামটা বেশি, মানে ঋণ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা নায়ক এসে পড়াশোনার ছেলেকে একটা বকা দিবে, একটা গ্লাস ভাঙবে, তাইলেই তাকে ভয় করবে, সম্মান দেখাবে। কিন্তু রিয়েলিটি তো আসলে তা না। মানুষ হিসেবে আপনি কতটা উৎকৃষ্ট, মানুষ হিসেবে কতটা আপনার ভেতরের সেই গভীরতা আছে, সেই ব্যাপারগুলি তো শিল্পী হিসেবে আপনাকে মহিমান্বিত করবে। আমি তোমারই গান গাই, তোমারই গাই, গায়ক মারা গেলেন কালিকাদা। ওনার সাথে আড্ডা হয়েছে তো? হ্যাঁ, একাধিকবার। আমরা যখন প্রথম শুটিংয়ের লটটা নিয়ে গেলাম ভুবন মাঝির কুষ্টিয়াতে, আমরা উঠলাম হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদাতে। তখন কালিকাদা রাতে এসে আমাদের সাথে অ্যাটেন্ড করলেন এবং ওই দিন অনেকক্ষণ, প্রায় 2টা-3টা পর্যন্ত আড্ডা হলো। এবং তখন উনি তো আসলে আমাদের বাঙালির যে সমৃদ্ধ গানের যে ভান্ডার আছে, ওটা নিয়ে উনি গবেষণা করতেন, উনি কাজ করতেন। দেখবেন উনি বেশি লোকজ গান করতেন। তো ওই সময় রাতে আমরা অনেক গান টান করলাম, করলাম। তখন এই আমি তোমারই নাম গাই, এই গানটা মাত্র রেকর্ড করে আনে না একটু, ওটা নিয়ে আসছে, ওটা আমরা শুনলাম। আরফিন, অপর্ণা, আমরা সবাই বসে। আরিফ ভাই ছিলেন, আচ্ছা, হাসান আরিফ ভাই মারা গেছে। আরিফ ভাই ছিলেন। তো তখন ওনাকে দেখলাম যে কালিকাদা তার ভাবনার জায়গাটা, তার চিন্তার জায়গাটা, তার কাজের জায়গাটা খুবই সমৃদ্ধ, এবং সে বাংলা আমাদের চিরায়ত যে লোকজ সঙ্গীত, সেগুলো নিয়ে কাজ করছে। আমার কাছে অদ্ভুত লাগলো, আসামের একজন মানুষ। আচ্ছা, মাজনুর মিজান নাটক বানাচ্ছেন, অভিনয় করছেন, তার সুপ্ত কোনো প্রতিভা রয়েছে যে প্রতিভা আমরা জানি না? ভালো গান পারে, ভালো আঁকতে পারে না, ওই জায়গাটা আমার একটু মুশকিল আছে। আমি কালচারাল এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমি যেখানে বেড়ে উঠেছি মানিকগঞ্জে আমাদের ঢাকার অনেক কাছে, কিন্তু মানিকগঞ্জটা নিচু অঞ্চল। আমাদের এখানে বর্ষাকাল আর শুকনাকাল, এভাবে 2 কাল ভাগ করতাম। নর্মালি কাগজে কলমে বর্ষাকাল হয় 2 মাস, না আমাদের এখানে 3 মাস, 4 মাস, 5 মাসও হতো, নিচু অঞ্চল বলে। তো যখন পানি হয়ে যেত, অনেক থই থই পানি, তখন আমাদের কৃষক পরিবারের কোনো কাজ থাকতো না, বিকজ ধানি জমি বা আবাদি জমি সেগুলো তো পানিতে তলিয়ে যেত। তখন মানুষের, আমাদের ওখানকার একটা কালচার ছিল যে সন্ধ্যার পরে এক একদিন এক একজনের বাড়িতে গানের আসর হতো। আচ্ছা, তো ওই গানে ওই সময় হারমোনিয়াম বাজানো, খোল বাজানো, মন্দিরা বাজানো, এবং সবাই একসঙ্গে। এই গানগুলি কিন্তু অন্য গান, একটু ভাববাদী গান, হ্যাঁ, মুর্শিদি গান, হ্যাঁ, মারফতি গান, ওই রকম গান। তো ওই গানগুলি হয়ে গানের যখন শেষ হতো আসরটা, শেষের দিকে গিয়ে মানুষ একজনকে আরেকজন ধরে কান্নাকাটি করত। তো ওই সময় আমি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি নাই, আমার এখন খুব খারাপ লাগে। থিয়েটার করতেন? থিয়েটার তো পরে করেছে। থিয়েটার তো ইউনিভার্সিটিতে এসে করেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর করেছে। তো তখন আমি কোনো মিউজিশিয়ান হিসেবে বা মিউজিক করার জন্য কোনো কিছু করতে পারিনি। শিমুল বাবা আমার বলতো, তুই কোরাসে ধরবি না, তোর গলায় সুর নাই। পারিশ্রমিক অনেকের বিষয় নিয়ে অনেক কথা থাকে যে আমার বেশি ডিমান্ড করে, এই বিষয়গুলো আপনি কখনো পীড়া দিত বা খারাপ লাগতো? পীড়া দিত মানে কি, অনেকে টাকাও পায় না। না, আমি বিষয়টা একটু, এটা বলে হচ্ছে আত্মপক্ষ সমালোচনার একটা জায়গা থাকে। সেটা হচ্ছে যে 2 ভাবে ভাবা যায়। একটা গ্লাসে অর্ধেক গ্লাস পানি আছে, অর্ধেক খালি আছে। আপনি বলতে পারেন যে অর্ধেক গ্লাস খালি আছে, এটা সত্য। পানি আছে, এটা সত্য। আবার আমি বলতে পারি অর্ধেক গ্লাস ভরা, এটা সত্য। ওই গল্পটা জানেন না, যে এক ভদ্রলোক খুব ভোরে অজু করতে গেছে পুকুরে, দেখে পুকুরের ওই পারে আরেকজন লোক গোসল করছে বা অজু করছে। ওই লোক আসছে চুরি করে, সারা রাত চুরি করে হাত মুখ ধুইতে আসছে। ওই লোক এই পাশের লোককে ভাবছে, দেখছো আরো চোর আছে, আমি একা না। আর এই লোক বলছে, বাহ, আরেকজন নামাজি মানুষ পাইলাম, আমি অজু করতেছি, সেও অজু করতেছে।
ডিপেন্ড করে আপনার উপর, আপনার মনস্তত্ত্বের উপর, আপনার ভাবনার উপর, আপনার চিন্তার উপর, আপনার বেড়ে ওঠার উপর, আপনার জীবনযাপনের উপর আপনি কিভাবে দেখছেন। সো আমার যখন পারিশ্রমিকের বিষয় অথবা কোনো অসামঞ্জস্য, অসমতা আমি আমার সেক্টরে দেখি, তখন আমি ভাবি যে এটা হয়তো আমারই অপারগতা, আমারই অযোগ্যতা। আমাকে যে সম্মানটুকু দেওয়া উচিত সেটা দেয়নি, তাহলে হয়তো আমি সম্মানের যোগ্য নই। আমি আত্মসমালোচনা মাজনুর মিজানের যে মূল্যায়ন করা উচিত ছিল আমার দিক থেকে, যে মাজনুর মিজান ভাই ভক্ত হিসেবে আমি মনে করি ওইটা খুব কম দেওয়া হয়েছে। হইতে পারে, আবার আমারও মেধাহীনতার ব্যাপার হতে পারে। আমি পারিনি সেটা করতে, আমি আপনাকে বাধ্য করতে পারিনি যে আপনি আমাকে সম্মান করেন। বিকজ আমি সম্মানী মানুষ, আমি সম্মান করার মতো কাজ করেছি। কর্ম তো আসলে মূল বিষয়, আমি সেটা করতে পারিনি বলে এটা হয়নি। হয়তো যদি জীবন তার শেষ না, কে কখন কি করবে বলা তো খুব মুশকিল। হতে পারে এমন কিছু যেটা দেশের জন্য কাজের হয়ে যেতে পারে। ফিল্ম বানাবেন না? ফিল্ম বানাবো, সেটাই ভেরি সুন আমরা তৈরি হচ্ছি ফিল্মের জন্য। একদম গল্প? হ্যাঁ, প্লট নিয়ে কাজ হচ্ছে। গল্প আপনার নিজের না, আমরা গল্প নিচ্ছি। আচ্ছা, বাংলা ফিল্ম নিয়ে অনেকে নাক ছিটকায়, যেটা এফডিসি কেন্দ্রিক বাংলা ফিল্ম। আপনি কখনো ট্রাই করেছেন যে মাসলাদার ফিল্মে কাজ করার জন্য? হ্যাঁ, আমি তো একটা অভিনয় করেছিলাম শামীম আহমেদ রনির বজগিরি, একদম কমার্শিয়াল ফিল্ম। আচ্ছা, বুবলি, সাকিব ভাই ছিল, বুবলি ছিল, ওইটা অভিনয় করেছিলাম। তো আচ্ছা, তো পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে এটা যোগ্য নই, একটা ট্রাই করলাম আর কি। না, যেহেতু আপনি সাকিব খানের সাথে কাজ করছেন, পরমব্রতের সাথে কাজ করেছেন, অনেকের সাথে কাজ করেছেন, কেমন সাকিব খান শুটিং সেটে কেমন ছিল? শোনেন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। আমি এটুকু বিলিভ করি, আপনার কর্মকাণ্ডের দায় আপনাকে নিতে হবে। আপনি এটা দিয়েই বিবেচিত হবেন। আপনি যা যা করবেন তার দায় আপনাকে নিতে হবে। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। আচ্ছা, অভিনেতা হিসেবে আমার সাকিব ভাইকে অনেক ভালো লাগছে যে যথেষ্টই পরিশ্রমী এবং অভিনয় ভালো করবার চেষ্টা করছে। উনি অনেক ভালো অভিনেতা বলেই, উনি অনেক ভালো স্ট্র্যাটেজি মেনটেন করে জীবনযাপন করছে বলেই এতদিন উনি 1 নম্বর অভিনেতা, 1 নম্বর হিরো হয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। এমনি না, তো নিশ্চয়ই না সে যোগ্যতাটা আছে। ধরেন আমি বিষয়টাকে আরেকটা ভাবে বলি। আমাদের রিমুনারেশন নিয়ে অনেকে অনেক কথা বলে যে একজন নায়ক এত টাকা নিয়ে যাচ্ছে আর পুরো নাটকটা পড়ে আছে, তাহলে কিভাবে আপনি নিচ্ছেন, কেন তাকে? ডিমান্ড আছে বলে নিচ্ছেন। আপনাকে কেউ বলেছে, ওই নায়ক কি কখনো বলেছে ফোন করে যে ভাই আমার খুব খারাপ অবস্থা, আপনি নেন আমাকে? বলেছে? বলেনি। আপনি নিচ্ছেন, তার মানে আপনি আপনার প্রয়োজনে নিচ্ছেন, আপনার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিচ্ছেন, আপনি নিজেকে ডিরেক্টর হওয়ার জন্য নিচ্ছেন। তারপর আমরা এই কথাগুলি বলি, ইটস নট ফেয়ার। আমার কাছে পরমব্রত রিচ, পড়াশোনা জানা, হ্যাঁ, অনেক সেক্টরে, তাও শুধু পুঁথিগত না। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে চরিত্র অভিনেতাদের অবমূল্যায়ন করা হয়। অবমূল্যায়ন সেন্সিস যে আমাদের প্র্যাকটিসটা এখনো নায়ক নায়িকা নির্ভর প্র্যাকটিস। ফেয়ার না। প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা সিগমেন্ট, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা লোক, প্রোডাকশনের যে লোকটা, সেই লোকটা ইম্পর্টেন্ট আমার জন্য। আমি আসলে ওটা বলতে চেয়েছি যে মানুষ হিসেবে মানুষকে সম্মান করবে, এটাই স্বাভাবিক। বিকজ মানুষ হচ্ছে আল্লাহর সেরা সৃষ্টি। প্রথমে তো আপনি মানুষ, তারপরে না আপনি পান্থভাই আমাদের বাংলাদেশ প্রতিদিনের জার্নালিস্ট, এটা তো পরের পরিচয়। তো মানুষ হিসেবে আপনাকে আমার রেসপেক্ট করতে হবে না? আপনি আমাকে রেসপেক্ট করবেন না? ওই শিক্ষাটাই আমাদের নাই। আপনি বলছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে পাওয়ার মতো একটা অবস্থা ছিল আপনার ভুবন মাঝির। ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে অনেকে অনেক কথা বলে, আপনার ধারণাটা কি? অনেকে অনেক কথা বলে, অনেক কিছু হতেও পারে। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, আমার এটা নিয়ে কোনো অক্ষেপ নেই। আমি যোগ্য নই বলে পাইনি, দ্যাটস ইট। যেরকম হয় বাণিজ্য হয় বা অন্যরকম স্বজনপ্রীতি হয়, আপনার কাছে তাই মনে হয়? অনেকে কিন্তু ন্যাশনাল প্রত্যাহারও করেছে, ন্যায়ও নাই, যে যার যেটা ক্যারেক্টার সে সেভাবে মূল্যায়ন করেনি। অনেক প্রশ্ন আছে আসলে, এই পদ্ধতিটা নিয়ে অনেক প্রশ্ন আছে, পুরো পরিক্রমাটার মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক আছে। এখনকার সময় যারা কাজ করছে তার ভিতরে সম্ভাবনাময় বা ভালো কারা কাজ করছে, দু একজনের নাম কি বলা যায় বাংলাদেশের? হ্যাঁ, আপনার দৃষ্টিতে আপনার? রাজের অভিনয় ভালো লাগছে, অনেক ভিন্ন ভিন্ন ভাবে ছবি দেখেছেন তো? না, হ্যাঁ, রাজের ছবি দেখেছি। নিশোর অভিনয় ভালো লাগে।
এদিকে সিয়াম, সম্ভাবনা অনেক ভালো আমার মনে হয়। সাকিব ভাই তো সাকিব ভাইয়ের অভিনয় আমার ভালো লাগে বরাবর। সাকিব ভাইয়ের অভিনয় ভালো লাগে তার আমার। সে অনেক পরিশ্রমী অভিনেতা, অনেক পরিশ্রম করে অভিনয় করে, ডেডিকেটেডলি করে। আমি তার সাথে কাজ করেছি, কাজ করে দেখেছি। আপনি তাকে সুপারস্টার মনে করেন? আমি মনে করে না করে কি যায় আসে, সে তো আসলে সুপারস্টার কম্পেয়ার টু আমাদের দেশের কনটেক্সটে। আচ্ছা, আমি আপনাকে এইটাই জিজ্ঞেস করি, একটা সুপারস্টার হতে গেলে তার শুধু কি কর্ম দিয়েই পরিচয়, নাকি তার ব্যক্তিগত জীবন, তারকা জীবন, সবকিছু নিয়ে সেই দিক চিন্তা করলে আসলে এটাই আপনি যেহেতু গোলাগুলি বললেন। এখনকার নাটকের অবস্থা আপনি কেমন মনে হয়? নাটক কি উপর দিকে যাচ্ছে, নাকি আগেকার 90 দশক 2000 সালের আগে প্যাকেজ ধারাবাহিক বা যখন নাটক হতো ওই সময় একটা সোনালী দিনের একটা নাটক হতো, তখন বাজেট কম থাকতো কিন্তু ভালো নাটক হতো, গল্প নির্মাণ হতো? অবস্থাটা ভালো না, আসলে ভালো না কেন? প্র্যাকটিক্সটা একটু যে কোনো উপায়ে ইনকাম করার একটা প্র্যাকটিস শুরু হয়েছে। যে কোনো উপায়ে কি করলে ভিউ বাড়বে, কি করলে আমার টাকা বেশি আসবে, সেটা আমার সোসাইটিকে কি করছে, প্রভাবিত কতটুকু করছে, আমার ছেলে মেয়েকে কতটুকু প্রভাবিত করছে, সেটা না ভেবে টাকার পিছনে দৌড়াচ্ছে, বিজনেসটা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। এটা ফেয়ার না। ধরেন এই দুইটা কিন্তু একই রকম। আগে মানুষ চাইতো জনপ্রিয়তা, এখন চাই ভিউ। জনপ্রিয়তা না, আগের মানুষ ভালো কাজ করতো বলে জনপ্রিয় হইতো। হ্যাঁ, এখন ভিউ চায়। আপনি চান, আপনি যখন নাটক বানাচ্ছেন আপনি কি চান না ভিউ হোক, না ভালো মানুষ? না, আমি সেরকম চাইলে তো যারা ভিউ করে, যাদের দিয়ে ভিউ পাওয়া যায় তাদের পিছনেই ছুটতাম। ভালো কাজের তো ভিউ হয়, ভালো কাজের ভিউ কম হয় আমাদের দেশে, কিন্তু হয়তো এই দায়টা, এই দৈন্যতাটা আমাদের। যারা ডিসিশন মেকার, কি নাটক হবে, কোন গল্প হবে, এটা কে ডিসিশনটা নেয়? আপনি একটা চ্যানেলের মালিক, আপনার চ্যানেলে কি কি নাটক চলবে, কি প্রোগ্রামটা আমি সাজাবো, সেটা আপনার প্রোগ্রাম চিফ সিদ্ধান্ত নেবে। তো আপনি যদি একটা ভালো নাটক সিলেক্ট করেন, আপনার এখানে খারাপ নাটক যাবে কিভাবে? তো আপনার চ্যানেল যিনি দেখবেন, আপনার ভালো নাটক দেখতে দেখতে তো ও ভালো দর্শকই তৈরি হবে। প্রিভিউ কমিটি তো নাই, টেলিভিশনে প্রিভিউ কমিটি আছে, দেখেন। মানে আমার কথা হচ্ছে যে সবাই এখন বলছি যে ভালো নাটক দেখে না, ভালো কিছু দেখে না, দেখে চটুল, নোংরা, পচা, এগুলি দেখছে। ভিউ বেশি হচ্ছে, আমরা তো দেখছি ভিউ বেশি হচ্ছে, না ভিউ বেশি হচ্ছে, সে সংখ্যা কম। আপনাদের সংখ্যা কম। যখন 20 এবং 80 হয়, তখন তো 80টাই কাউন্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত নিচ্ছে কোন প্রোগ্রামটা চলবে, কোন প্রোগ্রামটা চলবে না, আবার তাদের এটা বিজনেসটাও সেভ করতে হবে, সব দিকে দেখতে হবে। এটার সব দিক দেখেও যদি সততার সহিত কেউ ট্রাই করে, তাহলে ভালো নাটক চালানো সম্ভব। আমরা ভালো নাটক চালাই না বলে, বিজনেসের পিছনে ছুটছি বলে আজকে এই ভিউয়ের বাণিজ্য অথবা ইন্ডাস্ট্রির এই খারাপ অবস্থা। এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, মানে খাবার টাবার মিস করেন? এখানকার যেমন অনেকের প্রিয় খাবার থাকে বাংলাদেশের, আর ওইখানে গেলে অনেক মিস করা হয়, সেই খাবারগুলোকে এখানে এসে না, ভালো তো লাগেই। আর এখন কিন্তু অস্ট্রেলিয়াতে সবই পাওয়া যায়, বাংলাদেশের সবই পাওয়া যায়। রান্না করতে পারেন? আমি রান্না করতে পারি না। আমার ওয়াইফ খুব ভালো রান্না করে। আপনার সাথে অনেক কথা আছে, আপনার এত অভিজ্ঞতা, আপনার লাইফে তো অনেক অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা এখানে ঝাঁপি ফেলে ফেললে অনেক বের হবে। আপনি খুব সময় নিয়ে এসেছেন, কম সময় নিয়ে এসেছেন, ওনার সাথে দেখা করেছেন, আবার চলে যাবেন। আমি জানি আপনাদের লাইফটা এরকম চলমান থাকবে এবং জীবনের নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এবং আমাদের সামনে এসে অবশ্যই একটা বলবেন, একটা মন খুলে কথা বলবেন। না, নিশ্চয়ই পান্থ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনে যারা পাঠক আছেন, যারা আমাদের এই ডিজিটাল ফর্মটা দেখবেন, তাদের প্রতিও আমার অনুরোধ যে আমরা আসলে সবাই যদি সবার জায়গা থেকে দায়িত্বটা ঠিকঠাক করি, তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের অপার সম্ভাবনার দেশ। অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দর্শককে। আজকে আমাদের সাথে মাজমুদ্দিন ভাই ছিলেন। তিনি যেমন খুব ব্যক্তিত্বশীল মানুষ, সুন্দর মানুষ, এবং তিনি মনের দিক থেকে সুন্দর, তার সাথে আজকে কথা বলে আপনারাও দেখলেন, যে বুঝতে পারবেন দেখলে যে তিনি কতটা খোলামেলা এবং কতটা আন্তরিক। আমরাও চাই এরকম আন্তরিক মানুষের সাথে আড্ডা দিতে। সামনে এরকম আরেকজনকে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। কথা হবে।